Dear learners, most welcome to my online class. Today I am going to take a class on English second paper. Definitely in my previous class I discussed right form of verb, and today I am going to start the next part of my class. I hope you are well and stay home. Okay, let's go to our main session. Look at the board please. তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে কিছু একটা লিখেছি। রাইট ফর্ম অফ ভার্ব আমাদের আজকের শিরোনাম। তো এখানে আমরা যেটা লিখেছি যে টু ব্যতীত সকল প্রিপজিশন, তারপরে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, ক্লোজার টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্লাস ভার্ব প্লাস আইএনজি। ডিয়ার লার্নার্স, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে কি আলোচনা হচ্ছে। তো এখানে যেটা বলা আছে যে আমরা সেন্টেন্সের মধ্যে কখন মূল ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। আইএনজি ব্যবহার করলে এটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। তো সেন্টেন্সের মধ্যে মূল ভার্বের সঙ্গে কখন আমরা এরকম মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব সেই বিষয়টি আমরা এই নিয়মটিতে লক্ষ্য করব। তো টু ব্যতীত অর্থাৎ প্রিপজিশন টু একটা প্রিপজিশন, টু ছাড়া অন্য আর যে কোনো প্রিপজিশন যদি হয় তো সেই প্রিপজিশন প্লাস এই যে শব্দগুলো লেখা আছে বা ফ্রেজগুলো লেখা আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, ক্লোজার টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উড নট হেল্প, এগুলোর পরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। তো ডিয়ার লার্নার্স, একটা এক্সাম্পল দেখি আমরা এখানে। I never thought, তারপরে আছে একটি প্রিপজিশন of, তারপর আমরা লিখেছি going. তো look at the example. তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সে of একটা প্রিপজিশন, এটা একটা প্রিপজিশন প্লাস এরপরে যে আমরা মূল ভার্বটা লিখেছি তার সঙ্গে আইএনজি করেছি। ঠিক এরকম উপরে যে কথাগুলো লেখা আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, ক্লোজার টু, প্লাস অন্য যে কোনো প্রিপজিশন। তো এই প্রিপজিশনগুলো যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি প্লাস এই ফ্রেজগুলো ব্যবহার করি তার পরবর্তী মূল ভার্বটি অবশ্যই আইএনজি যুক্ত হবে। এটি হচ্ছে এই রুলসের আলোচ্য বিষয়। তারপর আরেকটা উদাহরণ তোমরা দেখো নিচে, যে এখানে বলা আছে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু স্টাডিং। তো এই উদাহরণটি একটু মনোযোগের সাথে লক্ষ্য করো। আমরা অনেক সময় ভুল করে বলে থাকি যে টু তো এখানে একটা প্রিপজিশন আছে, তা টুর পরে তো মূল ভার্বের বেস ফর্ম হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে বলা আছে উইথ এ ভিউ টু। এই কথাটুকু মনে রাখতে হবে। এই প্রিপজিশন টু যদি এরকম কোনো ফ্রেজের সাথে যুক্ত থাকে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, ক্লোজার টু, এরকম অবস্থায় যদি টু প্রিপজিশনটা থাকে সেই ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, মূল ভার্বের বেস ফর্ম না হয়ে। অর্থাৎ তখন এটি আর ইনফিনিটিভের স্ট্রাকচারে যাবে না বা ইনফিনিটিভের রুলটি এখানে কাজ করবে না। ঠিক আছে ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এটি খুব সুন্দর করে বুঝতে পারছো এবং ভিডিওটি যদি বারবার দেখো তাহলে এটি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। লেটস গো অ্যানাদার রুল। আমরা এবারে যে রুলসটি দেখব খুব পরিচিত একটি রুল, যে আমরা একটি সেন্টেন্সের টেন্স যদি নির্ণয় করতে চাই, অর্থাৎ একটি সেন্টেন্স কোন টেন্সে আছে সেটি নির্ণয় করতে গেলে ভার্বের রূপ আমাদেরকে বিবেচনা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো সেই সেন্টেন্সে কতগুলো অ্যাডভার্ব আছে যেগুলো দ্বারা বর্তমান কালের কোনো সংগঠিত ক্রিয়াকে বোঝাবে। সেরকম কোনো যদি অ্যাডভার্ব থাকে তাহলে আমরা অবশ্যই ধরে নেব যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো সেরকম অ্যাডভার্বগুলো কি কি হতে পারে আমরা একটু দেখে নিই এবার। generally, 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 daily, regularly, often, sometimes, normally,
occasionally, usually, every day, frequently, প্লাস প্লাস না, এটা আমরা অন্যভাবে বুঝাবো। লক্ষ্য করতে হবে যদি কোনো সেন্টেন্সে এরকম অ্যাডভার্ব থাকে, যেমন জেনারেলি, ডেইলি, নর্মালি, ভেরি অফেন, অফেন, সামটাইমস, অলওয়েজ, হ্যাঁ, এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটি দ্বারা বর্তমানকালের কোনো কাজকে বোঝাবে এবং সেই সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রূপ দিব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা সেই সেন্টেন্সটি লিখব। ডিয়ার লার্নার্স, কেয়ারফুলি লিসেন টু মি। যদি কোনো সেন্টেন্সে এই অ্যাডভার্বগুলো থাকে, যেমন জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অফেন, সামটাইমস, নরমালি, অকেশনালি, ইউজুয়ালি, এভরিডে, ফ্রিকুয়েন্টলি, এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটির ক্রিয়া বা সেই সেন্টেন্সটির ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রূপে লিখতে হবে এবং সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি এখানে ফলো করতে হবে। তো আমি একটি উদাহরণ দিচ্ছি, তোমরা এটি বিশেষ মনোযোগের সাথে দেখো। মাদার recites the Quran ডেইলি। তো এই সেন্টেন্সটিতে ডেইলি এই অ্যাডভার্বটি আছে, তাই এই সেন্টেন্সটি দ্বারা আমরা বুঝতে পারছি এখানে রিসাইট যে ক্রিয়াটি আছে বা যে ভার্বটি আছে, এই ভার্বটি নিত্যদিনের একটি কর্ম, অর্থাৎ মা প্রতিদিনই এই কাজটি করে থাকেন, অর্থাৎ যে কাজটি নিত্য নৈমিত্তিক সেটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তো তার জন্য আমার মূল লক্ষণীয় বিষয় হচ্ছে সেন্টেন্সে যদি এরকম অ্যাডভার্ব থাকে, যেমন এখানে ডেইলি আছে, ডেইলি জায়গায় জেনারেলি, নরমালি, রেগুলারলি, সামটাইমস, অফেন, যাই থাক না কেন, তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব এবং এই স্ট্রাকচারটি আমরা ফলো করব। তো ডিয়ার লার্নার্স, হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস পয়েন্ট অ্যান্ড লেটস গো টু অ্যানাদার রুলস। তো সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই অ্যাডভার্বগুলো মনে রাখতে হবে। তোমরা কয়েকবার যদি পড়ো অটোমেটিক তোমাদের এই অ্যাডভার্বগুলো মনে থাকবে, তারপরেই তোমরা কোনো সেন্টেন্স দেখলে বুঝতে পারবে যে এই সেন্টেন্সটি আসলে কোন টেন্সে যেতে পারে। ধন্যবাদ। আমরা নেক্সট কোনো রুলসে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা যে রুলসটি দেখব সেটি খুবই পরিচিত একটি রুলস এবং তোমরা সবাই জানো, তারপরে একটু মনে করিয়ে দিতে চাই। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে চিনব, অর্থাৎ একটা সেন্টেন্সে কি থাকলে, কি শব্দগুলো থাকলে বা কোন অ্যাডভার্বগুলো থাকলে বা কোন শব্দগুলো থাকলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা চেনার জন্য কতগুলো শব্দ আমাদেরকে বা ফ্রেজ হতে পারে সেগুলো আমরা দেখে নিব এবং মনে রাখার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স, আমি এখানে কিছু সেরকম শব্দ লিখছি। কোন সেন্টেন্সে যদি নাও, at this moment, nowadays, day by day, gradually, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা ধরে নিব এই সেন্টেন্সটির ক্রিয়াটি হচ্ছে একটি চলমান ক্রিয়া, অর্থাৎ এটি দ্বারা কন্টিনিউয়াস কোনো কাজের কন্টিনিউয়াসনেস যে বিষয়টি আছে সেটি প্রকাশ পাবে। তো অবশ্যই এই সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। এই সেন্টেন্সটি এই শব্দগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে তার স্ট্রাকচারটি আমরা সেন্টেন্সে ব্যবহার করব, তাহলে আমাদের আর ভার্ব ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। তো তোমরা একটু দেখো, যদি এইগুলো দিয়ে আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন the temperature is
ইজ রাইজিং ডে বাই ডে। অর্থাৎ এই সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে পারছি এই কারণে যে এই সেন্টেন্সটিতে ডে বাই ডে কথাটি উল্লেখ আছে। এই ডে বাই ডে কথাটি উল্লেখ থাকায় আমরা এইটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করতে পারছি। তো এই সেন্টেন্সটি দ্বারা বোঝাচ্ছে যে দিনে দিনে অর্থাৎ দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার যে ক্রিয়াটি সেটি একটি চলমান প্রক্রিয়া এবং সেটা প্রতিদিনই কিছু না কিছু বৃদ্ধি পাচ্ছে। তো সেই কারণে এখানে আমরা এই ডে বাই ডে থাকার কারণে বুঝতে পারছি এটি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম করে নাও এট দিস মোমেন্ট, নাও এ ডেজ, ডে বাই ডে, গ্রাজুয়ালি, এরকম যে কোনো একটি ফ্রেজ বা যে কোনো একটি অ্যাডভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তো সেই সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ দিব। এবং যদি সেটা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এরকম ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি এরকম করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দেব। তো এই হচ্ছে মূলত এই রুলসের বিষয়। এরপরে আমরা দেখব আরেকটি রুলস যে কিভাবে আমরা একটি সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপ দিতে পারি। অর্থাৎ একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি কি শব্দ থাকলে বা কি অ্যাডভার্ব থাকলে বা কি ফ্রেজ থাকলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখব সেই বিষয়টি আমি এখানে একটু দেখাবো। যেমন কোন সেন্টেন্সে যদি অলরেডি রিসেন্টলি, লেটলি, এভার, নেভার এরকম কোন শব্দ যদি থাকে, তারপর আছে জাস্ট নাও, এই অ্যাডভার্বগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেই সেন্টেন্সটির ক্রিয়ার ধরন প্রকাশ পাবে, সেটা হচ্ছে পুরোগঠিত বর্তমান কাল বোঝাবে বাংলায়। আর যদি আমরা ইংলিশে বলি তাহলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে গেলে একটি ক্রিয়াকে সম্পূর্ণরূপে সংগৃহীত হতে হবে। যে একটা ক্রিয়া সম্পূর্ণরূপে সংগৃহীত হয়েছে কিনা তা বোঝানোর জন্য এই অ্যাডভার্বগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। তা আমরা যদি এরকম একটি উদাহরণ দেখি যে হি জাস্ট হ্যাজ কাম হোম। লুক এট দ্য সেন্টেন্স প্লিজ। এখানে জাস্ট এই অ্যাডভার্বটির দিকে যদি আমরা লক্ষ্য করি, আর মূল ক্রিয়া হচ্ছে কাম, আর হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটি দ্বারা বোঝানো হচ্ছে যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমরা এখন এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কেন দিয়েছি সেটা বোঝানোর জন্য বা সেটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে এই সেন্টেন্সে জাস্ট কথা থাকার কারণে, এই শব্দটা থাকার কারণে বোঝাচ্ছে যে এই হি হ্যাজ কাম হোম অর্থাৎ তিনি এসেছেন বাড়িতে, এই মাত্র তিনি বাড়িতে এসেছেন, অর্থাৎ এই একটু আগেই কাজটি সংঘটিত হয়েছে। তো যে ক্রিয়াটি একটু আগেই সংঘটিত হয়েছে যার ফলাফল এখনো বর্তমান আছে এমনটাই যদি বোঝায় তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি মনে করো এখানে যদি গ্যাপ থাকে, আমরা যদি এখানে ভার্বটাকে এভাবে বলা থাকে যে এখানে ভার্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে বলা আছে এরকম, যেমন হি রিসেন্টলি ব্র্যাকেটে আছে গো, হি রিসেন্টলি গো হোম। তো এভাবে যদি থাকে এই ভার্বের সঠিক রূপ নির্ণয় করতে গেলে অবশ্যই ডিয়ার লার্নার্স তোমাদের লক্ষ্য করতে হবে এই রিসেন্টলি শব্দটা দ্বারা কি বোঝানো হয়। যদি কোনো সেন্টেন্সে এরকম রিসেন্টলি থাকে তখন এই ভার্বের রূপটা দাঁড়াবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এরকম রিসেন্টলির জায়গায় যদি অলরেডি, রিসেন্টলির জায়গায় লেটলি, রিসেন্টলির জায়গায় এভার, নেভার, জাস্ট নাও, এর যে কোনো একটি অ্যাডভার্ব যদি থাকে তো সেক্ষেত্রে আমরা ধরে নেব এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপে এই সেন্টেন্সটি যাবে। তাহলে এই সেন্টেন্সটিকে অবশ্যই আমরা কি করতে পারি, হি রিসেন্টলি হ্যাজ গন হোম, অর্থাৎ হি সাবজেক্ট, রিসেন্টলি অ্যাডভার্ব, হ্যাজ এখানে অক্সিলিয়ারি ভার্ব, হি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের হ্যাজ ভার্বের হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্মটি এখানে বসেছে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে
বসেছে। ডিয়ার লার্নার্স, আমরা আর কয়েকটি উদাহরণ দেখব, তাহলে আমরা খুব সুন্দর করে বুঝতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে রুলস গুলো শিখেছি, প্রত্যেকটা রুলস থেকে যদি আমরা দুই একটি করে উদাহরণ এখন দেখাই, তাহলে আমাদের রুলস গুলো বুঝতে খুব সহজ হবে এবং আয়ত্ত করতে খুব সহজ হবে। তো তোমরা একটু দেখো, আমরা আজকে যে রুলস গুলো পড়েছি সেগুলো স্ট্রাকচারটি কেমন হয়। সাবজেক্ট, যেমন কোন সেন্টেন্সে আছে দে অলওয়েজ প্লে ওয়েল, এখানে ব্র্যাকেটের মধ্যে আছে ওয়েল প্লে। তারপরে আমরা আরেকটা সেন্টেন্স লিখবো, nowadays they আমরা এখানে অন্য একটি শব্দ দেখাচ্ছি, অন্য একটি শব্দ দিব, they show their excellent excellent performance। আরেকটি সেন্টেন্স দেখব, just now our school ব্রেকআপ। আজকে আমরা যে রুলস গুলো শিখেছি সেই রুলস গুলোর আওতায় তিনটি উদাহরণ আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝতে সহায়তা করবে, সেজন্য এই তিনটি উদাহরণ এখানে দিয়েছি। তোমরা যদি একটু লক্ষ্য করো যে প্রথম সেন্টেন্সটিতে আছে অলওয়েজ, দ্বিতীয় সেন্টেন্সটিতে আছে নাওএডেজ, তৃতীয় সেন্টেন্সটিতে আছে জাস্ট নাও। তো এই অলওয়েজ থাকার কারণে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। নাওএডেজ থাকার কারণে বুঝতে পারবো এই সেন্টেন্সটি শো হবে বা এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। জাস্ট নাও থাকার কারণে বুঝতে পারবো এই সেন্টেন্সটি দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানো হবে। তো আমরা যদি ভার্বের রূপগুলো সঠিক করতে চাই, তাহলে এখানে পেলে এই ভার্বটি এরকমই থাকবে, দে অলওয়েজ প্লে ওয়েল, অর্থাৎ এই পেলে ভার্বের বেস ফর্মই থাকবে কারণ সাবজেক্ট প্লুরাল। আর নাওএডেজ এই সেন্টেন্সটিতে হবে আর শোয়িং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট এখানে প্লুরাল দে, তারপরে আর, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। জাস্ট নাও থাকার কারণে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ এখানে হ্যাজ এখানে স্টার্ট থাকে তাহলে হবে হ্যাজ স্টার্টেড। ওকে, তো এই তিনটি সেন্টেন্সের তিনটি উদাহরণ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে এই সেন্টেন্সগুলো কোনটা কোন টেন্স, অর্থাৎ এই অ্যাডভার্বগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই একটা সেন্টেন্স ধরতে পারবো যেটি কোন টেন্সে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানেই ক্লাস শেষ করছি। তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার দিবে এবং আমার সাথে থাকবে। আমি এভাবে ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাব। ওকে, স্টে হোম অ্যান্ড কিপ ওয়েল। থ্যাংক ইউ অল।